साल्तां त्रिपुरा लोकसभा आसुकथायनि इंडिया एलआईसी बादायनाय आशिष कुमार साहानो कप्लाय खायनानै 23 रामनगर विधानसभानि बाय इलेक्शन चंबारिबो याक्सि बदलनि बादायनाय एबा इंडिया एलआईसी बादायनाय रतन दासनो कप्लाय खायनानै बगै बुबाग्रा खर आगरनि एडभाइजर सुमनिबो खायसा कुथुमं बादा खायजाखा आरो मानसिका केबिनेट बदल आदं जितेन्द्र चौधुरी खबे खुबुनि आदं राव শুধু বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মঞ্চ না, এটা দেশের সমস্ত দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির মঞ্চ। এই মঞ্চের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেস দলের শ্রী আশিস কুমার সাহা এবং 7 রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শ্রী রতন দাসের সমর্থনে আজকের এই সভার সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্যগণ, মঞ্চে আসীন আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সর্বোচ্চ নেতা, প্রাক্তন প্রদেশ সভাপতি শ্রী বিরোধীর সিনহা মহোদয়, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রী রতন দাস মহোদয় এবং আমাদের রাজ্যের বরিষ্ঠ আইনজীবী, মানবতা আন্দোলনের, মানব অধিকার আন্দোলনের একজন প্রথম সারির কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, মায়েরা, বোনেরা, পথচারী বন্ধুগণ এবং ঘর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সমস্ত সুধী নাগরিকদের আমাদের মঞ্চের তরফ থেকে এবং আমাদের প্রার্থীদের তরফ থেকে, আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, এবারের লোকসভা নির্বাচন এটা নিশ্চয়ই বিগত 17টা লোকসভা নির্বাচনের মতো এরকমই আরেকটা নির্বাচন 5 বছর শেষে এসেছে। কিন্তু গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দেশের রাজনীতি, অর্থনীতি, আমাদের দেশের যে ভিত্তি, যুক্তরাষ্ট্র কাঠামো এবং ধর্মনিরপেক্ষ ব্যবস্থা, এটাকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, যে হুমকির সামনে উপস্থিত করেছে, এটা নির্বাচন হলেও শুধু নির্বাচন না, ঘটনার অনিবার্যতায় আজকে দেশের সমস্ত দেশপ্রেমিক নাগরিকদের সামনে শুধুমাত্র কমিউনিস্ট বা কংগ্রেস, অন্যান্য গণতান্ত্রিক শক্তি না, তাদের সামনে একটা চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদের আত্মবলিদানের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যে স্বাধীনতা এই দেশকে নির্মাণ করার জন্য একটা সংবিধান উপহার দিয়েছে, এই সংবিধান থাকবে কিনা? এই সংবিধানটা কি? ভোটের অধিকার,
কথা বলার অধিকার, কাজ পাওয়ার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার, সংখ্যাগরিষ্ঠ হোক বা সংখ্যালঘিষ্ঠ হোক, যার যার ভাষা, ধর্ম, সংস্কৃতি চর্চার অধিকার। আজকে দেশে সেগুলো কি আছে? আমার আগের বক্তাগণ, বিশেষ করে পুরুষোত্তম বাবু খুব সুন্দরভাবে অনেকগুলো তথ্য সাজিয়ে এখানে উপস্থিত করেছেন, আমি তার পুনরাবৃত্তি করব না। বা আমরা এরকম মঞ্চ থেকে যখন সংবিধানের কথা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা, আমাদের সার্বভৌমত্বের কথা বলে আমি সারা ত্রিপুরা যে ঘুরি, আমরা শুধু ভাষণ দিই না, বক্তব্য রাখি না, মানুষের কাছ থেকে সে প্রতিক্রিয়া জানতে চাই। মানুষ আমাদের বক্তব্য শুনে কি বলছে? সাধারণ মানুষ দৈনন্দিন সংসার জীবনের ঘানি টানতে টানতে যারা ক্লান্ত, বিপর্যস্ত, তারা বলেন যে গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষ, এগুলো নিয়ে ভাবার, এগুলি নিয়ে শোনার, চর্চা করার সময় আমাদের কোথায়? আমাদের দৈনন্দিন খাওয়া পড়ার, সংসার কিভাবে চালাবো, আমরা সাধারণ মানুষ, আমরা যেখানে বসবাস করি সেখানে আমাদের রুটি রুজির বাইরে আমাদের সামাজিকতা আছে, ধর্ম বিশ্বাস আছে, চিরাচরিতভাবে এগুলো আমরা প্রতিপালন করে এসেছি। আজকে সবকিছুতে বাধা, সবকিছুতে থাবা, সবকিছুর উপরে দাদাগিরি, সবকিছু কোন একটা অঙ্গুলি হিলনে আমাদেরকে সেখানে চলতে হচ্ছে। কি পরিস্থিতি! এগুলি চলতে পারে কি? আর তাই বন্ধুরা, আমি সারা দেশের কথা বলছি না, ভারাক্রান্ত হবেন আপনারা। শহরের বুদ্ধিজীবী মানুষ, সচেতন মানুষ, এগুলো নিয়ে অজস্র চর্চা হয়, বাড়ির ড্রয়িং রুম থেকে চা দোকান অব্দি। আমি শুধু আমাদের এই ত্রিপুরা রাজ্যের এখানকার বাস্তবতায়, এখানে গত 6টা বছর ধরে তথাকথিত এই রাষ্ট্রবাদীদের শাসনে, তথাকথিত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের ধ্বজাধারীদের শাসনে এখানে কি চলছে? আবার তাদের এই নেতা নেত্রীরা হরবাগ বলে চলেছেন, পত্র পত্রিকা তাদের কথাবার্তা ছাপছেও। হ্যাঁ, ছাপুন, আমাদের কোনো আপত্তি নেই, প্রচার মাধ্যমের কাজ তো তাই। তারা বলছেন যে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে বিরোধীদের কাছে। তারা বলছেন ত্রিপুরা রাজ্যের বিরোধীদের কাছে নির্বাচনের সামনে কোনো ইস্যুই নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের সামনে লাগান ডক্টর, হ্যাঁ, কিন্তু ডাক্তার লাগাবেনি, তার অধিকার, প্রফেসর, ভালো। বলেন মোদির বিষয়, মোদির আশীর্বাদে, মোদির
দেখানো পথে এই ত্রিপুরা এগিয়ে চলছে। ওই বাইক বাহিনী, সন্ত্রাসী বাহিনী, রিগিং বাহিনী নতুন রাজনৈতিক সংস্কৃতির আমদানি করে এই রাজ্যের মানুষকে খামোশ করে দেওয়ার চেষ্টা করেছে। ডাক্তার মানিক সাহা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ফেব্রুয়ারি নির্বাচন 23-এ এখানে মাননীয় বিরোজিৎ বাবু আছেন, তিনিও বিধানসভার সদস্য, আমিও সদস্য। এ যাবৎ এই ত্রয়োদশ বিধানসভার 4টা অধিবেশন গেছে। ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে সেই শচীন্দ্রলাল সিংহ তখনও পূর্ণরাজ্য হয়নি, তারপরে সুকুমার সেনগুপ্ত, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, মানিক সরকার, যারা যারা মুখ্যমন্ত্রিত্ব করে গেছেন, বাম ডান, আমাদের বিধানসভাতে বাজেট অধিবেশন কম করেও 10 দিন করে বাজেট অধিবেশন হতো। একটা সময় তো 2 খণ্ডে প্রায় দ্বিগুণ সময়, এবং কম করে বছরে 70-75 দিন থেকে শুরু করে প্রায় 112-13 দিনও ত্রিপুরা বিধানসভা হয়েছে। বিধানসভা মানে কিছু মন্ত্রী বিধায়কদের তর্কাতর্কি না। বিধানসভা মানে হলো মন্ত্রী বিধায়করা যান, সেখানে কিছু বিল নিয়ে আলোচনা করেন, তা না। বিধানসভা শুধু দিনের দিক থেকে না, বিধানসভা এই রাজ্যের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে মানুষের আশা, আকাঙ্ক্ষা, ক্ষোভ, বিক্ষোভ এগুলো নিয়ে উচ্চ পর্যায়ের চর্চার মধ্য দিয়ে কিভাবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাব, তারই সাংবিধানিক প্রক্রিয়া। এই সরকার আসার পর এই যে প্রথম 5 বছরে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন 4 বছর, পরের 1 বছর ডাক্তার মানিক সাহা, 5 বছরে মাত্র 44 দিন সভা হয়েছে। এই ত্রয়োদশ বিধানসভা, তার বাজেট হয়েছে মাত্র 3 দিন। আমরা বিধায়করা এ রাজ্যের উন্নয়নে, বেকার সমস্যার সমাধানে সরকার বা শাসক দল যে প্রতিশ্রুতি দিয়ে এরা ভোট চেয়েছে, ভোট পেয়েছে, তার উত্তর চাইতে গিয়ে 10টা প্রশ্ন করতে গেলে পরে 60টা প্রশ্ন বাতিল। প্রশ্নের উত্তর দেবে না, বিধানসভার বিধান অনুযায়ী কোনো কথা বলতে দেবে না। বলছেন মোদির দিশায়, মোদির আশীর্বাদ, মোদির পথে রাজ্যের বিকাশ। একটা শুধু আমরা বলি, এই রাজ্যের শিক্ষার দিক কি বেহাল অবস্থা করেছে তারা। এই যে ডাক্তার মানিক সাহার সরকার আসলো, আপনারা শুনেছেন, একটা নতুন স্কুল, নতুন অঙ্গনওয়াড়ি, নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয় সরকারিভাবে একটাও হয়নি, বরঞ্চ অনেক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ডাক্তার মানিক সাহার গত ফেব্রুয়ারির পর এই গেল অধিবেশন অবধি 3টা বেসরকারি ইউনিভার্সিটি বিল পাস করেছে, কোনো আলোচনা ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া। ওই উত্তর ত্রিপুরাতে আরিয়াভট ইউনিভার্সিটির নামে, এখানে একটা টেকনো ইউনিভার্সিটির নামে, আর মাতাবাড়িতে ওপেন ইউনিভার্সিটি। আমার মনে হয় অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতেও এত কোর্স নেই, এই ইউনিভার্সিটিতে যত কোর্স তাদের আছে।
তার মানে হলো ওই গুজরাটে বসে, দিল্লিতে বসে, উত্তরপ্রদেশে বসে এই ত্রিপুরাজ্যের মানুষকে অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করো, পিএইচডি ডিগ্রি বিক্রি করো। আপনার ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করবে না, পয়সা দিয়ে পিএইচডি কিনবে, পয়সা দিয়ে ডিগ্রি কিনবে, কাজ পাবে না। আর যখন কাজ নেই কি করবে? আজকে ত্রিপুরাজ্যের মধ্যে সর্বত্র নেশা। এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বড়, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক প্রতি বছর বের করে ছাপা অক্ষরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অস্বাভাবিক মৃত্যু, নেশা সামগ্রীর ব্যবহার, চুরি, নারী নির্যাতন, এই 40 লক্ষ মানুষেরা ত্রিপুরা আজকে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো 10, 15, 20 কোটি জনসংখ্যা রাজ্যগুলোকে পেছনে ফেলে আমরা টপকে যাচ্ছি। এ হলো মোদির বিকাশ, এ হলো মোদির দিশা। কাজী বন্ধুগণ, এবারের ভোট তাই শুধু প্রতিনিধি নির্বাচিত করা না, নতুন একটা সরকার তৈরি করা না, আমাদের দেশের সংবিধান, দেশের সামাজিক সন্তুলন, দেশের অর্থনীতি, এটাকে যেদিকে নিয়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করতে হবে। তার জন্য আমরা চাই এই যে দেশপ্রেমিক যে শক্তিগুলার চোট, তার জয় ত্রিপুরাজ্য থেকে। এখানে ত্রিপুরা মথা ইতিমধ্যেই তাদের স্বরূপ তারা চিনিয়েছে। ওই পাহাড়ে গিয়ে বলছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ছাড়া কোনো কম্প্রোমাইজ নেই। আর সমতলে এসে বলছেন মোদি কা সাথ হাম হ্যায়। তাহলে কি নরেন্দ্র মোদী বা বিজেপির লোক গ্রেটার ত্রিপুরা ল্যান্ড স্বীকার করে নিচ্ছে? জিজ্ঞেস করতে হবে। কাজেই এরকম একটা অসামঞ্জস্যপূর্ণ, জনবিরোধী কথার সাথে কাজের কোনো মিল নেই। গণতন্ত্রের পরিপন্থী, তার বিরুদ্ধে প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের কাছে আমরা চাই তাদের সমর্থন। লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস বাবুকে সবাই চেনেন, রতন দাসকে সবাই চেনেন। হাত চিহ্ন লোকসভাতে এবং উপনির্বাচনে কাঁচি হাত তারকা চিহ্নে তাদের বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আসন্ন বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকুন। ইনকলাব জিন্দাবাদ।